দুম 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 করে মনে হচ্ছে কেউ দরজা ভেঙে দেবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা একটা ট্রাভেল ব্লগ। আমরা কিছুদিন আগে বন্ধুরা না মানে এটা গার্লস ট্রিপ ছিল, 4-5 জন বান্ধবীরা মিলে গেছিলাম ঘুরতে। এটা 3 রাত 4 দিনের ট্রিপ ছিল। আর কোথায় কোথায় গেছিলাম, কী কী খেয়েছি, কেমন মজা করলাম, মানে ছুটিয়ে মজা করেছি। ওই এক্সপিরিয়েন্সটা মানে এখন আমার মনে পড়লে আমি ব্লগটা এডিট করছিলাম, মানে আমি তখন মানে আমি এডিট করতে করতে না জোন আউট হয়ে যাচ্ছি যে উফ কী দারুণ সুন্দর সময় কাটিয়েছি। তো যাই হোক, তোমরাও চলে যাও কিছু বন্ধু মিলে, মানে এই সময়টা কিন্তু ভাই ফিরে পাবে না। ব্যাগ প্যাক করো আর চলে যাও। বাড়ির থেকে পারমিশন না পেলে কিছু বুং ভাং দিয়ে চলে যাও। না এসব কিছু করো না, বাড়ির থেকে পারমিশন নিয়েই যাও, তাহলে বাবা মা টেনশন করবে। তো কী কী করলাম, বেসিক্যালি যেটা আমি মুদ্রা কথায় ফিরে আসি, কী কী করলাম, কোথায় কোথায় গেলাম, কোন হোমস্টেতে ছিলাম, কত টাকা খরচ হলো, কী কী খেলাম, ভিউ পয়েন্টগুলো আমি সব ডিটেলসে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলছি। তো প্লিজ ভিডিওটা স্কিপ করো না। আর আমাদের এখানে গরম পড়ছে, তো স্বাভাবিক আমরা এর পরে কিছুদিন পরেই আমরা উত্তরবঙ্গের দিকে রওনা হব। তো তাদের জন্য তো খুবই হেল্পফুল ভিডিওটা, কেউ প্লিজ স্কিপ করো না ভিডিওটা। আর হ্যাঁ রাইট একটা হাড় হিম করা এক্সপিরিয়েন্স। হাড় হিম মানে সেই রাতে যে আমাদের কী অবস্থা হয়েছিল আমি মানে এখন এই মুহূর্তে বলে প্রকাশ করতে পারবো না। আর তখন এতটাই সবাই মিলে ভয় পেয়ে গেছিলাম যে আমি ভিডিওটা করতে ভুলে গেছি পুরোটাই, মানে মাথা থেকেই বেরিয়ে গেছে যে ভিডিও করব বা কিছুই মাথায় ছিল না। তো সেই এক্সপিরিয়েন্স মানে যাই হোক, তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি ভিডিওটার মাঝখানে, তখন জানতেই পারবে কি এক্সপিরিয়েন্স। তো বেশি ভাট না বকে চলে যাই আমাদের ব্লগে। সো লেটস স্টার্ট। থার্সডে কলকাতা স্টেশন থেকে ছিল আমাদের 9:45-এর গরিবরথ। স্টেশনে একটু আগেই পৌঁছে গেছিলাম, তারপরে সেখানে একটু রিলের জন্য ভিডিও শ্যুট করছিলাম, যদিও সেটা ব্যর্থ প্রচেষ্টা। ট্রেনে উঠেই আমরা আমাদের ডিনার সেরে নিলাম। কারিয়ে দেবে আন্ডা গাড়ি কই আন্ডা গাড়ি বলে ইউ আর আ ব্যাড আর্টিস্ট। আমি অ্যাজ ইউজুয়াল আমার ফোনটা ধরে সব কিছু ক্যাপচার করতে থাকছিলাম, আর তারপর আমি কিছু অ্যাস্থেটিক ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা ব্যর্থ। বন্ধুরা থাকলে যেটা হয় মানে বিরক্ত করে মারছিল। রাতে আমাদের মাথায় ভূত জাগিয়েছে যে আমরা ভূত সাজবো। আরেকবার করতে থাকবে। হ্যাঁ, ওর দিকে শুট। মাঝরাতে খিদে পেয়ে গেছিলো বলে আবার সবাই চিপসের প্যাকেট খুলে নিয়ে বসেছি। ট্রেনের লোক ঘুমোচ্ছে আর আমরা এসব করছি। আমাদের যে ট্রেন থেকে নামিয়ে দেয়নি, এই আমাদের ভাগ্য ভালো। সকালে ট্রেন বিফোর টাইমে প্ল্যাটফর্ম পেয়ে গেছিলো। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, তো সে আমাদেরকে নিতে চলে এসেছিলো। তারপর গাড়ির যাত্রা শুরু হল। গাড়িতে উঠেই মোটামুটি আমরা আমাদের বাদরামি শুরু করে দিয়েছিলাম। ড্রাইভার দাদাও বলছি কাদের পাল্লায় এসে পড়লাম। তারপর একটু এগোতেই দেখতে পেলাম রাস্তার দুধার দিয়ে অপূর্ব সুন্দর চা বাগান। এই রাস্তা ধরেই আমরা এগিয়ে গেলাম। ফাইনালি আমরা পাহাড় দেখতে পেলাম। আর এই প্রথমবার পাহাড় দেখার অনুভূতি এটা আলাদাই। আমি এর আগেও একবার গেছি পাহাড়ে, এটা সেকেন্ড টাইম। আলাদাই শান্তি লাগে। আর সবাই তো আমরা চিৎকার করে উঠেছি পাহাড় দেখে, আর পাহাড় জায়গাটাই এরকম। তো দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, এই ওয়াটারফলসের কাছে। এর পাশেরই একটি মোমোর দোকান থেকে আমরা সেরে নিয়েছিলাম আমাদের ব্রেকফাস্ট। মোমোটা খেতে মজারের ছিল, আমি প্রচণ্ড হাইপ দেবো না, কিন্তু খেতে পারো তোমরা গেলে। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। সেকেন্ড ভিউ পয়েন্ট ছিল এই টি গার্ডেন। রোহিণী থেকে একটু এগিয়েই কার্শিয়াং ঢোকার আগে এই টি গার্ডেন। ওয়েদারটা প্রচণ্ড ক্লাউডি ছিল সেই দিন, কিন্তু পাহাড়ে কিন্তু এই ক্লাউডি ওয়েদারও খুব ভালো লাগে, যেন মনে হয় মেঘের মধ্যে বিচরণ করছে। ভিউগুলো খুব একটা আমরা দেখতে পাইনি, বাট ইটস ওকে। এই হলো আমাদের থার্ড ভিউ পয়েন্ট, ডাউহিল গার্লস হাই স্কুল। এটা দেখে মনে হচ্ছিল করণ জোহরের সেটে চলে এসেছি, এত সুন্দর ছিল হাই স্কুলটা। কিন্তু এই স্কুলের ভিতরে ঢুকতে দেয় না, এটা বাইরে থেকেই দেখতে হয়।
তারপর ওখানে আমরা শুরু করলাম আমাদের পাগলামি, লোকজন দেখছিল আমাদেরকে। আরে আমার কি ভিডিও অন করেছি। ও হাই, এই দিকটা একদম যাবে এর সামনে হাত দিয়ে দিদি ওদিক থেকে আমি আসছি এদিক থেকে নেহা মাঝখান থেকে এরকম করে উঠবে বলে কি বলছিস বলতে থেকে তো দেখলাম। হ্যাঁ হ্যাঁ তোরা এদিকে দেখছি। হ্যাঁ ঠিক আছে আগে বল আচ্ছা আমরা কিরকম করে কোথায় যাব জলদি বল মানে হাত দিয়ে বলছি ক্যামেরার দিকে তাকালো না আমরা সব জায়গায় গিয়ে এত পাগলামি করছিলাম, লোকজন আমাদেরকে দেখছিল। আবার আমি একটু অ্যাস্থেটিক সাজার জন্য এসব ঢং করছিলাম। যাই হোক, একটা নরমাল দাঁড়িয়ে আছি মাঝখানে, তোরা আমার পাশে পাশে দাঁড়িয়ে আছিস দুজন, এদিকে দুজন এদিকে দুজন মাঝখানে আর আমরা পাশে। হ্যাঁ এটা তো ভিডিও হচ্ছে ভাই। ওখান থেকে দুপা এগিয়ে আমরা চলে গেলাম ডাউহিল ফরেস্টে। এখানে টিকিট 20 টাকা করে পার হেড। সবাই বলে এটা নাকি কার্শিয়াংয়ের ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস। অনেস্টলি জায়গাটা একটু ভয় ভয়ও লাগছিল, একা একা কোথাও যেতে ভয়ই লাগছিল সত্যি। সেই জন্য আমরা সবাই একসাথেই সব জায়গায় যাচ্ছিলাম। এই ওয়েদারটা এখানকার শোভা অনেক শত গুণ বাড়িয়ে দিয়েছিল। এত সুন্দর লাগছিল না, মনে হচ্ছে যেন কোনো সিনেমার সেটে চলে এসেছি, কোনো হন্টেড সিনেমার সেট। দারুণ দারুণ। এই ফরেস্টে আমরা প্রচুর ফটোজ ভিডিওস ক্লিক করেছি। এই ফরেস্টের ঠিক বাইরে একটি মোমোর স্টল ছিল, ওখানে আমরা একটু মোমো খেতে বসে গেলাম। তাহলে দিদিটার থেকে আমরা জানতে চাইলাম এখানের ভৌতিক কাহিনী, কিন্তু সে পুরোপুরি অস্বীকার করলো যে সে নাকি কখনোই এখানে কিছু ভূত দেখেনি, তারা ছোট থেকেই এখানে থাকে। তো এটা শুনে খুব নিরাশই হলাম যে ভূত খুঁজতে এলাম আর ভূত পেলাম না। তারপর এখান থেকে আমরা এগিয়ে যেতে লাগলাম আমাদের পরের গন্তব্যের দিকে, সেটা হচ্ছে হনুমান টক। ডেথ রোডের ভিডিও আমি করতে পারিনি কারণ ফোনের চার্জ ফুরিয়ে গেছিলো, কিন্তু কথিত আছে এই রাস্তাটা দিয়ে নাকি একটা গলা কাটা ছেলেকে দেখতে পাওয়া যায়। আমরা যদিও দেখিনি, কিন্তু রোডটা সত্যি একটু স্কেয়ারি। তারপর এখান থেকে এগিয়ে গেলাম আমরা পরের গন্তব্য হনুমান টকে। চারিপাশে চা বাগান, আর এখান থেকে কার্শিয়াংয়ের সব থেকে সুন্দর ভিউটা পাওয়া যায়। মানে গোটা কার্শিয়াং শহরটাই হনুমান টক থেকে দেখা যায়। থেকে সানসেটটা অপূর্ব সুন্দর লাগে দেখতে, কিন্তু সেই দিন সূর্যি মামার দেখা পাওয়া যায়নি, সেই জন্য সানসেটও আমরা দেখতে পাইনি। এখানে তখন মেঘ আর রোদের যেন লুকোচুরি খেলা চলছে। হঠাৎ হঠাৎ মেঘ এসে জায়গাটা ঢেকে দিয়ে যাচ্ছে, আবার কখনো রোদ উঁকি মারছে। এরপর এখান থেকে আমরা চলে গেলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আমরা ছিলাম কার্শিয়াংয়ের হিল অ্যান্ড হাই ক্যাফে অ্যান্ড হোমস্টেতে। এসো একটা রুম ট্যুর দিই। এখান থেকে আমরা ভিউটা দেখতে পাচ্ছি না, খুব সুন্দর ভিউ। এখানে পাহাড়, এই যে আমাদেরকে নিচে চলে যেতে হবে একটু। চারো তরফ কোরা হি কোরা হে, বাট এখান থেকে খুব সুন্দর ভিউ, মানে মেঘগুলো সরলে দেখা যেত। তারপরে চলে আসলাম আমরা রুম ট্যুর দিতে। এই যে এটা আমাদের একটা রুম। এখানে একটা মোষ পড়ে আছে, জানলা থেকে একটু ভিউটা দেখিয়ে দিই। আর কি পাহাড়গুলো দেখা যাচ্ছে না, ওই যে। তারপরে সাথে আমাদের এটা আমাদের সেকেন্ড রুম। এই যে দুটো মোষ পড়ে আছে এখানে, আর এটা হচ্ছে আমাদের জানলা থেকে চারিদিকে কোরাহি কোরাহে। আমাদেরকে ভিডিও পাঠাতে বলে তাদেরকে দেব। আর এদিকে আমাদের ছোট্ট একটা ব্যালকনি আছে। Oh my god, this is our balcony. এখান থেকেও সুন্দর ভিউ আছে, মানে কিছুই আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু খুব সুন্দর ভিউ। আকাশটা কিছুটা পরিষ্কার হলে আমরা আমাদের ব্যালকনি থেকে এই সুন্দর দৃশ্যটি উপভোগ করতে লাগলাম। শুধু তো ভিউ দেখলে হবে না, পেট পুজোও দরকার, তাই লাঞ্চটা সেরে ফেললাম। লাঞ্চটা খুব সিম্পল আর খুবই টেস্টি ছিল। পাহাড়ের দিকের খাবারের এটাই বিশেষত্ব, সিম্পল বাট টেস্টি। বিকালে আমরা তেমন কিছু প্ল্যান রাখিনি। দুপুরের খাবারটা খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা বিকালে গেছিলাম কাছেরই একটি মন্দিরে। মন্দিরটা বেশ সুন্দর আর খুব সুদিং ছিল।
তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে তাড়াতাড়ি করে রুমে ফিরে আমরা সন্ধ্যার স্ন্যাক্সটা করে নিলাম। তো হ্যাঁ, যে এক্সপিরিয়েন্সটার কথা বলছিলাম, তো কার্শিয়াংয়ে যাওয়ার আগে আমরা প্রথম থেকে শুনে গেছিলাম যে এখানে কিছু কিছু হন্টেড প্লেস আছে। আর সত্যি মানে যাওয়ার পরেও দেখলাম যে ডাউহিলের ওই জায়গাটা, যা ডাউহিল ফরেস্ট বা ডেথ রোড, ওগুলো একা একা যেতে সত্যি মানে আমরা এদিকে এত জনবহুল জায়গায় থাকি, তো ওদিকে গিয়ে অত নিরিবিলি আর ওরকম ফাঁকা বন জঙ্গলের মাঝখান দিয়ে ভয়ই লাগবে, মানে এটা ডিনাই কিছু করতে পারবো না। কিন্তু হ্যাঁ, ভূতের অবশ্যই দেখা পাইনি, এটা আমাদেরকে নিরাশ করেছে। তো যাই হোক, রাত তখন 12টা কি 12:30 খুব বা 1টা, মানে এক্স্যাক্টলি টাইমটা মনে নেই, কিন্তু মাঝরাত। আর ওই সময় পাহাড়ের দিকে বুঝতেই পারছো মানে কোনো মানুষজন জেগে থাকে না, ওরা সকাল সকাল ওঠে আর রাত্রে সকাল সকাল মানে তাড়াতাড়ি আর কি ঘুমিয়ে পড়ে। তো আমরা খেয়ে দিয়ে ডিনার করে আড্ডা মেরে ঘুমিয়ে গেছি, আর সারাদিনে টায়ার্ডও ছিলাম, ঘুমিয়ে গেছি। একটা রুমে আমি আর দিদি ছিলাম, আর একটা পাশের রুমটায় আমার 3টে বন্ধু তিয়াশা, নেহা আর শ্রী, ওরা 3টে পাশের রুমে, আর 2টো রুমই অ্যাটাচ। আর ওদের রুমটা একটু বাইরের দিক করেছিল। তো হঠাৎ করে ওরা দেখি চিৎকার করে আমাদের রুমে চলে আসছে। মানে কী হলো, আমরা ঘুমটা ভেঙে গেলাম, কী হয়েছে? তা বলছে যে কেউ দরজায় দুমদুম দুমদুম করে আওয়াজ করছে। কী বলছিস, ঘুমের মধ্যে কি ভুলভাল শুনেছিস, যা গিয়ে ঘুমো, আমাদেরকেও ঘুমোতে। বলছি না সিরিয়াসলি তুই একটু ওয়েট কর। তো আমরা ভাবছি হয়তো ভাটি বকছে বা ভয় দেখানোর চেষ্টা করছে, যেটা হয় আর কি বন্ধুদের সাথে। কিন্তু কিছুক্ষণ পর মানে আমি আর দিদিও আওয়াজটা শুনতে পেলাম আবারও, মানে খুব জোরে জোরে, মানে আওয়াজ দুমদুম দুমদুম করে, মনে হচ্ছে কেউ দরজা ভেঙে দেবে। তো আমরা তখন সবাই আওয়াজটা শুনতে পেলাম। এবার তখন তো মানে গা হাত পা ঠান্ডা হয়ে এসছে, কী করব। এবার ভাবছি মানে প্রথমেই ফার্স্ট থট এসছে যে হয় ভূত, মানে ভূতের জায়গায় গেছি, হয় ভূত, না হয় কোনো মানুষ। আর ভূত হলে হয়তো আমরা তাও বেঁচে যাবো, কিন্তু মানুষ হলে না। তো আরও গেছি সবাই, মানে 5টা বান্ধবীরা মিলে, মেয়ে রয়েছে 5টা। ওনার আর কি যে হোমস্টের ওনার, সে ডিনার ফিনার দিয়ে সে তালা দিয়ে চলে গেছেন। আমরা তাকে ফোন করছি, ফোনেও পাচ্ছি না। আমরা ভাবছি সে এলো নাকি। আর নতুন জায়গায় গিয়ে যেটা হয় বিশেষ করে মেয়েদের সাথে, যে কাউকেই বিশ্বাস করা যায় না, কে কী কেমন হতে পারে। আর ফোন করছি, ফোন ধরছে না ওনার। যে কী হলো, মানে কি চক্রান্ত চলছে না কিছু, নাকি ভূত, নাকি জঙ্গলি কোনো মানে জানোয়ার ফানোয়ার। জঙ্গলি জানোয়ার বলতে হয়তো কিছু হনুমান টাইপের বা ভাম এরকম টাইপের, আমরা জানি না পাহাড়ের দিকে কী কী থাকে। তো সেরকম কিছু চলে আসলো কি না, ভয়ে তো সবাই একসাথে গুটি ফুটি মেরে বসে আছি। তিয়াশা সেলফ ডিফেন্সের জন্য কিছু জিনিসপত্র নিয়ে গেছিলো, লাইক ছুরি, কাঁচি আর পেপার স্প্রে ছিল আমাদের কাছে, যেহেতু সবাই মেয়েরা যাচ্ছিলাম। তো সেগুলো সবাই হাতে তুলে নিলাম, নিয়ে আমরা দরজার দিকে এগোতে লাগলাম, সবাই একসাথে জোট বেঁধে যা হয় হবে। কিন্তু ওইভাবে তো ভয়ের মধ্যেও থাকা যায় না। ঠিক মানে ভগবানের অশেষ কৃপা, সেই সময় ওনার ফোন করলো। এবার আমি বলছি যে দাদা আপনি কি এসছেন বাইরে, এরকম দুমদুম আওয়াজ হচ্ছে। তো উনিও না ভ্যাবাচেকা খেয়ে গেছেন, কী হলো হঠাৎ। তারপরে কিছুক্ষণ উনি ভেবে বলছেন যে ও হয়তো ব্ল্যাকি গেছে। ব্ল্যাকি মানে ওনার একটা পোষা কুকুর আছে, তার নাম ব্ল্যাকি গেছে, তো ওই হয়তো বাইরে। তো আমরা সবাই মিলে তখন সাহস করে দরজাটা খুলে দেখি, হ্যাঁ একটা মানে বাঘের মতো দেখতে বিশাল বড় একটা কালো কুকুর বাইরে রয়েছে। মানে ও দুপুরবেলা আমাদের সাথে দেখা করতে পারেনি, কে এসছে ও দেখেনি, ও মাঝরাতে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য। মানে কি বলবো। তা আমরা বাইরে বেরিয়ে ব্ল্যাকিকে বকাঝকা করছি যে তুই আমাদেরকে ভয় পাইয়ে দিলি, তোর 10 আর সময় পাসনি তুই আমাদের সাথে দেখা করার, কালকে দেখা করতিস না, দুপুরবেলা কোথায় ছিলি। তো যাই হোক, সেই এক্সপিরিয়েন্সটা ভাই গড ভাই সিরিয়াসলি মানে ওটা ভুলতে পারবো না। মানে এখন হয়তো আমি খুব হেসে হেসে বলছি কথাগুলো, কিন্তু সেই রাতে সত্যিই খুব মানে হাল টাইট হয়ে গেছিলো। তো এটাই ছিল ভুতুরে এক্সপিরিয়েন্স। আর সেরকম ভুতুরে এক্সপিরিয়েন্স কি ছিল, ও হ্যাঁ আরেকটা ছিল, ওটা হচ্ছে ডে 3-তে আই থিঙ্ক, ওটাও একটা কাইন্ড অফ একটা ভুতুরে এক্সপিরিয়েন্স। তো ওগুলো আমি ব্লগে শেয়ার করব, তো দেখে নিও। রাতের আতঙ্ক কাটিয়ে সকালবেলা বেশ সুন্দর রোদ উঠলো। আমি একটু টাইম ল্যাপস করছিলাম, তারপর চারিদিকের সুন্দর ভিউটা ক্যাপচার করলাম, নিজেও একটু ঢং করে ফটো তুলছিলাম। সবাই সকাল সকাল রেডি হয়ে গেলাম। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা চলে যাব আমাদের পরের গন্তব্যের দিকে। সেটি আমরা আমাদের সেকেন্ড ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। কত কী খরচ পড়লো আর কী ফেসিলিটি পেয়েছিলাম আর গাড়ির ব্যাপারটা এবার আমি বলবো। তার আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।
আমি এরপরে সেকেন্ড পার্টটা আনছি, সেকেন্ড ডে আমরা যেখানে গেছিলাম সেই জায়গাটা নিয়ে। তো এবার আসি আমাদের কোথায় কোথায় কী কী খরচ হয়েছিল। আমাদের যাওয়ার ট্রেনের ভাড়া লেগেছিল 710 টাকা করে পার হেড। আমরা যেহেতু এসি ট্রেন নিয়েছিলাম, আর গরিব রথে এসির মধ্যে সব থেকে সস্তাই পাবে, আর যেহেতু এসি ট্রেন ছিল সেই জন্য 710 টাকা করে লেগেছিল। ওটা অন্যান্য তুমি দার্জিলিং মেল বা শতাব্দীতে আই থিঙ্ক একটু বেশি। তোমরা যদি এসি ছাড়া যেতে চাও তাহলে ওটা 350 থেকে 400-র মধ্যে তোমাদের হয়ে যাবে, কিন্তু টিকিটটা একটু আগে আগে বুক করবে। আমরা যখন টিকিট বুক করতে যাই তখন পাইনি, সেই জন্য আমরা গরিব রথেই টিকিটটা কেটেছিলাম। আমাদের আগে থেকেই গাড়ি বুক করা ছিল। গাড়ির ড্রাইভারের নাম্বার আমি নিচে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা চেক করে নিও। আরও 2-1 জনের নাম্বার আমি দিয়ে দেবো। তোমরা যদি চাও ওখানে গিয়ে গাড়ি বুক করবে তো সেটাও পারো, কারণ ওখানে প্রচুর গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমরা যেহেতু প্রথমবার যাচ্ছিলাম, গাড়ি অ্যাভেলেবেল পাবো কি না সেটা ভেবে আমরা আর কি আগে থেকে বুক করেছিলাম। এনজেপি স্টেশনের বাইরে গিয়ে দেখি প্রচুর গাড়ি অ্যাভেলেবেল রয়েছে। তো আমাদের টোটাল একটা প্যাকেজ করে নিয়েছিলাম আমাদের 4 দিনের, মানে এনজেপি টু এনজেপি, আবার এনজেপি থেকে নিয়ে গিয়ে 3 দিন সাইট সিনিং করিয়ে 4 দিনের দিন আমাদের বাড়িতে দিয়ে যাবে। তো সেটার জন্য পড়েছিল 3500 টাকা পার ডে। ওটা টোটাল পড়েছিল 14,000 টাকা। তো 14,000 টাকা আমরা 5 জনের মধ্যে ডিভাইড হয়েছিল। তারপর হোমস্টের ভাড়াটা পড়েছিল 1250 করে, আর ফুডিং লজিং ইনক্লুডিং। পাহাড়ে গেলে হোমস্টে নিলে তোমরা ফুডিং লজিংটাই একসাথে নিয়ে নিও, ওটাই বেটার হবে, কারণ আশেপাশে তো খুব একটা রেস্টুরেন্ট অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো এ জায়গায় ঘুরতে গিয়ে কেন এত বেশি চাপ নেবে, ওটাই বেটার। ফুডিং লজিং ইনক্লুডিং কোনো হোমস্টেতে থেকে যায়। আর কিছু আমাদের তেমন কোথাও টিকিট পড়েনি, শুধুমাত্র ডাউহিল ফরেস্টে ঢুকতে 20 টাকা করে টিকিট পড়েছিল। আর হ্যাঁ, একটা ইনফরমেশান দিয়ে রাখি, লেডিস টয়লেট তো সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না। ডাউহিল ফরেস্টের ঠিক অপোজিটে একটা লেডিস ওয়াশরুম আছে। ওখানে একটু কস্টলি, মানে আই থিঙ্ক 30 টাকা করে পার হেড নেয়, কিন্তু পাহাড়ের দিকে অ্যাকচুয়ালি ওদের যেহেতু লিভিং কস্টটাও বেশি, তার জন্য সব কিছু একটু দাম বেশি আমাদের এখানকার থেকে। তো ওখানে চলে যেতে পারো। আর ঘুরতে গেলে তো সবাই মোটামুটি বন্ধুদের সাথেই যায়, সোলো ট্রিপ খুব কম করে কেউ পাহাড়ে। তো তোমাদের যাওয়ার ভাড়া ধরো 700, সেখানে ঘুরতে যাওয়ার 15,000ও যদি আমি 4 দিনের ধরি তো 1 দিনে 3,000 করে পড়ছে গাড়ি ভাড়া। তো 700 আর 3,000 3700 থেকে একটু কম 3500 মতো হবে। তারপর আর হোমস্টে 1250, বা ওটা যদি 1200ও ধরে নিই, 3500 আর 1200 4700, 3500 আর 1200 4700 টাকা। 4700 মানে 5,000-এর মধ্যে তোমরা কার্শিয়াংয়ের ট্রিপটা করে আসতে। আর যদি তোমরা আরও একটা দিন থাকতে চাও তো তাহলে শুধু হোমস্টের ভাড়াটা ইনক্লুড হবে। অনেকে কার্শিয়াংয়ের প্ল্যানটা এভাবেও করে, কার্শিয়াং ঘুরে দার্জিলিং চলে যাবে। তো তোমরা সেটাও করতে পারো, কার্শিয়াং ঘুরে দার্জিলিংয়ে গিয়ে নাইট স্টে করতে পারো, তারপরের দিন দার্জিলিংটা ঘুরে নিতে পারো, তারপরের দিন ব্যাক করে যেতে পারো। তো সেক্ষেত্রেও খরচটা একই রকম পড়বে। আর শুধুমাত্র যেদিন এক্সট্রা যে দিনগুলো থাকছো সেই দিনের খরচ পড়ছে। আমি শুধু 1 দিনের বলে দিলাম, তোমরা বাকিটা হিসাব করে নিও। আর আমি নাম্বারগুলো সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের কারোর দরকার হলে নিয়ে নিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।